সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্য গ্রিন সাস্টেনেবল পক্ষ থেকে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ তারিকুল ইসলাম। আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব এমএসডিএস নিয়ে বা এসডিএস নিয়ে। আপনারা হয়তোবা যারা টেক্সটাইল সেক্টরে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ওয়াইড প্রসেস বা মেডিকেল, ফার্মাসিউটিক্যাল বিভিন্ন সেক্টরে যারা আপনারা কাজ করেন তারা হয়তো অনেকেই কেমিক্যাল স্টোর বা কেমিক্যাল ম্যানেজমেন্টের যে যে একটা দলিল মানে সরবরাহ করা হয় ম্যানুফ্যাকচারার থেকে, সেটা নিয়ে মূলত আপনাদের কাছে আলোচনা করব। আসলে কেমিক্যাল ম্যানেজমেন্টে যদি বলা হয় যে একটা এমএসডিএস কেমিক্যাল ম্যানেজমেন্টে কিন্তু 50% কভার করে ফেলে। সো বন্ধুরা, দেরি না করে চলুন দেখা যাক যে এমএসডিএসটা জিনিসটা কি। আপনারা হয়তো অনেকেই নাম শুনছে যে এমএসডিএস বা এসডিএস, এই জিনিসটা কি। চলুন তাহলে দেরি না করে প্রথমে আমরা একটা ফরম্যাট দেখে নেওয়া যাক। জি বন্ধুরা, আমি মূলত অনলাইন থেকে একটি এমএসডিএস ডাউনলোড করে রেখেছি যে আপনাদের দেখানোর জন্য। আপনারা হয়তো বা এখানে দেখতে পাচ্ছেন যে হাইড্রোজেন পারঅক্সাইড 50% নামে একটা এমএসডিএস আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই হাইড্রোজেন পারঅক্সাইডই মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব আজকে আপনাদের সাথে। তো বন্ধুরা, প্রথমে আমি বলে দিই যে এমএসডিএস এমএসডিএস এর ফুল ফর্ম হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। আর এটার আপডেট ভার্সন হচ্ছে যে অনেকে বলে যে এসডিএস, অর্থাৎ এসডিএস হচ্ছে সেফটি ডাটা শিট, এমএসডিএস ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, এসডিএস হচ্ছে সেফটি ডাটা শিট। তো সেই বিষয়টি নিয়ে মূলত আমি আজকে আলোচনা করব। যদি বলা যায় যে এমএসডিএসটা একটা কেমিক্যালের যে ম্যানুফ্যাকচার তৈরি করে, যে এটা একটা ওয়ান কাইন্ডস অফ দলিল, অর্থাৎ এই এই ওই কেমিক্যালটা তৈরি করতে কি কি উপাদান ব্যবহার করছে, কি কি কম্পোজিশন ব্যবহার হচ্ছে, কোন ম্যানুফ্যাকচার বা বিস্তারিত অনেক কিছু এখানে বর্ণনা দেওয়া থাকে। সো বন্ধুরা, কথা বেশি না বলে আমরা আজকে ফর্মেটটা দেখে নিই যে এমএসডিএস এ কয়টা পয়েন্ট থাকে। আমি আপনাদেরকে প্রথমে বলে নিই যে এমএসডিএস এ 16টা পয়েন্ট থাকে। গ্লোবাল হারমোনাইজ সিস্টেম অনুযায়ী যে জিএসএস অনুযায়ী এমএসডিএস এর 16টা পয়েন্ট থাকে। আমি আবারও বলছি যে এমএসডিএস এর 16টা পয়েন্ট থাকে। প্রথম পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড কোম্পানি আইডেন্টিফিকেশন, অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড কোম্পানি আইডেন্টিফিকেশন। এখানে যদি বলা হয় যে এই যে প্রোডাক্ট প্রোডাক্ট বলতে যেমন আমরা কেমিক্যালে অনেক ধরনের নাম থাকে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড থাকতে পারে, কাস্টিক থাকতে পারে, ম্যাটা থাকতে পারে, বা অক্সিডেন্ট টাইপের অনেক ধরনের কেমিক্যাল নাম, মানে ম্যানুফ্যাকচার এক এক নেমে এক একটা কমার্শিয়াল নেমে তারা নামগুলো দিয়ে তারা এমএসডিএস তৈরি করে এবং সেটি মার্কেটে ছাড়ে আর কি। তাই আজকে মূলত আমি হাইড্রোজেন পারঅক্সাইডটি নিয়ে আলোচনা করব। এটি যে প্রোডাক্ট নেমটা আপনারা অলরেডি জানেন যে হাইড্রোজেন পারঅক্সাইড 50%। এটা ম্যানুফ্যাকচারার ও সাপ্লায়ার ডিটেলটা যদি বলা যায় ইউনিভার্স সলিউশন ইউএসএ ইনস, অর্থাৎ এটি ইউনিভার্স সলিউশন ম্যানুফ্যাকচারার নেম। কোম্পানির যদি অ্যাড্রেসটা বলা যায় যে এটা হাইল্যান্ডের ডাউনার্স গ্রুপ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস আমেরিকা ইউএস এর একটি প্রোডাক্ট। এটার আবার যদি বলা যায় যেহেতু এটা ইউএসএ একটি প্রোডাক্ট, সো এটা এখানে একটা ইমার্জেন্সি টেলিফোন নাম্বার এখানে দেওয়া থাকে। দেখেন আপনারা এখানে ইমার্জেন্সি একটা টেলিফোন নাম্বার, যে ট্রান্সপোর্ট নর্থ আমেরিকা কেমটেক্স, একটা নাম্বার দেওয়া আছে। সো যদি এখানে কোনো সমস্যা সংক্রান্ত হয় তাহলে এই নাম্বার দিয়ে ওই কোম্পানির সাথে যোগাযোগ করা যেতে পারে। এডিশনাল ইনফরমেশনগুলো এখানে দেওয়া থাকে, যেমন রেসপন্সিবল পার্টি, প্রোডাক্ট কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, ইমেল দেওয়া থাকে, এসডিএস রিকোয়েস্ট দেওয়া থাকে। তারপরে তাদের একটা ওয়েবসাইট দিয়ে থাকে। যদি ওই ম্যানুফ্যাকচারের সাথে কোনো যোগাযোগ করতে হলে এই নাম্বার দিয়ে বা ওই ওয়েবসাইটে বা ইমেল আইডি দিয়ে যোগাযোগ করা যাবে বা মেলে দিয়ে তাদের সাথে যোগাযোগ করা যাবে। সো বন্ধুরা, চলেন দ্বিতীয় 16টা পয়েন্টের মধ্যে তৃতীয় পয়েন্টটা হচ্ছে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, অর্থাৎ এই এই প্রোডাক্টের মধ্যে, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে এখানে কি কি হ্যাজার্ড আছে সেই জিনিসটা এখানে মূলত তারা তুলে ধরছে। যে এখানে দেওয়া আছে জিএসএস, জিএস মানে হচ্ছে গ্লোবাল হারমোনাইজ সিস্টেম ক্লাসিফিকেশন। এখানে যদি দেওয়া যায় অক্সিডাইজিং লিকুইডস ক্যাটাগরি 2 এর মধ্যে পড়ছে।
হয়তোবা যেহেতু সময় কম আমি এর জন্য বিস্তারিত এত বেশি আলোচনা করব না এখানে। তারপর অ্যাকিউট টক্সিসিটি হচ্ছে ক্যাটাগরি 4 এ, অ্যাকিউট টক্সিসিটি ক্যাটাগরি 4, স্কিন কোরেশন আছে ক্যাটাগরি 1B, সিরিয়াস আইডিএমএস আছে ক্যাটাগরি 1। সো বন্ধুরা এখানে দেখেন জিএসএস লেভেল এলিমেন্ট, অর্থাৎ এই এমএসডিএস এর মধ্যে এই তিনটা হ্যাজার্ডাস স্পেকট্রোগ্রাম দিয়ে চেনা যাবে যে এই কেমিক্যালটা কেমিক্যালটা কোন কি পরিমাণ হ্যাজার্ড আছে। এখানে দেখেন এখানে প্রথমে একটা চিহ্ন দেওয়া আছে অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ এই কেমিক্যালটা অক্সিডাইজিং, অর্থাৎ অর্থাৎ এখানে কি যদি বলা যায় যে অক্সিজেনযুক্ত একটা কেমিক্যাল, অর্থাৎ অক্সিজেনযুক্ত কেমিক্যাল। সো এখানে যদি আগুনের সংস্পর্শে আসে তো এই কেমিক্যালটা কি দ্রুত জ্বলে যাবে। এর জন্য এখানে একটা প্রথমে চিহ্ন দিয়ে এসেছে অক্সিডাইজার। পরের চিহ্নটা দেখেন এখানে একটা পানি কলের মতো দুইটা হাত দেওয়া আছে। সো এই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে করসিভ অর্থাৎ ক্ষয়কারক কেমিক্যাল, অর্থাৎ এই কেমিক্যাল যে হাতে পড়ে বা কোনো লোহাতে পড়ে এটা আস্তে আস্তে ক্ষয় করে ফেলবে, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। তারপর দেখেন একটা কলমের নিচে একটা ফোঁটা, অর্থাৎ এই চিহ্নটা বলা হয়েছে ইরিটেশন অর্থাৎ যন্ত্রণাদায়ক চিহ্ন। সো বন্ধুরা এখানে সিগন্যাল ওয়ার্ড হয়েছে ডেঞ্জার। আর হ্যাজার স্টেটমেন্টগুলো দেওয়া আছে। যেন বন্ধুরা আমি অলরেডি আপনার সাথে আলোচনা করছি হ্যাজার স্টেটমেন্টগুলো এইগুলি মূলত তিনটা চিহ্ন দিয়ে বোঝাচ্ছে। যেমন প্রথম চিহ্নটা যে মে ইনস্টেন্সিফাই ফায়ার অক্সিডাইজার, অর্থাৎ এটি কি আগুন ধরতে পারে, দ্রুত আগুন ধরতে পারে এই যেহেতু অক্সিজেনযুক্ত পদার্থ। পরেরটা পরের স্টেটমেন্টে দেওয়া আছে হার্মফুল ইফ শাওয়ার অর ইফ ইনহেলড, যদি গিলে ফেলে যদি গিলে ফেলে তাহলে এটা কি ক্ষতিকর, মানবদেহের জন্য এটা খুবই ক্ষতিকর, বা শ্বাস প্রশ্বাসের মধ্যে প্রবেশ করলেও এটা কি খুবই ক্ষতিকর। 3 নম্বরটা হয়েছে কচেস সেভারে স্কিন ব্রাঞ্চ অ্যান্ড আই ড্যামেজ, অর্থাৎ কি কচেস সেভারে স্কিন ব্রাঞ্চ অ্যান্ড আই ড্যামেজ, অর্থাৎ এটা কি আমি অলরেডি আপনার সাথে আলোচনা হয়েছে। এই যে কলের মতন দুইটা হাত দেওয়া আছে, এই হাতে পড়লে কি করসিভ মানে ক্ষয় হয়ে যাবে। এখানে এই জিনিসটা বোঝাচ্ছে যে আপনার স্কিনে যদি পড়ে তখন স্কিনটা কি পুড়ে যেতে পারে, আর আই ড্যামেজ চোখে পড়লে চোখ নষ্ট হয়ে যেতে পারে। পরে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে মে কচেস রেসপিরেটরি অর ইরিটেশন, এটা পরে চিহ্নটাতে বোঝা যাচ্ছে যে আপনার শ্বাস প্রশ্বাসে যদি প্রবেশ করে তাহলে এটা যন্ত্রণা হতে পারে। সো বন্ধুরা এখানে দেখেন প্রিকশনারি কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। যেহেতু সময় কম সেই জন্য আমি শর্টকাট কথা বলে যাব। প্রিভেনশন বলতে কিপ অ্যাওয়ে ফ্রম হিট, অর্থাৎ এটি কি তাপ থেকে দূরে রাখতে হবে। কিপ স্টোর অ্যাওয়ে ফ্রম ক্লোথিং কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, অর্থাৎ এটা ক্লোথিং মানে কাপড় চোপড় বা কম্বাস্টিবল যেগুলো আগুন ধরে সেই ম্যাটেরিয়াল থেকে দূরে রাখতে হবে। টেক এনি প্রিকশন টু অ্যাভয়েড মিক্সিং উইথ কম্বাস্টিবল, অর্থাৎ মিক্সিং জাতীয় কোনো কম্বাস্টিবল থেকে এগুলো দূরে রাখতে হবে, মিক্সিং করা যাবে। অ্যাভয়েড ব্রেথিং ডাস্ট ফিউম গ্যাস মিস্ট অ্যান্ড ভেপার স্প্রে, অর্থাৎ এইগুলো ডাস্ট ফোম গ্যাস এগুলো থেকে কি অ্যাভয়েড মানে দূরে রাখতে হবে। তারপরে কিছু এখানে প্রিকশন স্টেটমেন্ট দেওয়া আছে, হয়তো বা এটা যদি ডিটেল আলোচনা করা যায় হয়তো বোঝাতে পারবো আপনাদেরকে। তারপর রেসপন্স আছে, স্টোরেজ আছে, ডিসপোজাল আছে। সো বন্ধুরা 2 নম্বর সেকশনে যদি হ্যাজার স্টেটমেন্টটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর সেকশনে যদি চলে যাই, 3 নম্বর সেকশনে লেখা আছে যে কম্পোজিশন ইনফরমেশন অন ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ 3 নম্বর স্টেটমেন্টের মধ্যে 3 নম্বর পয়েন্টটা সেকশনের মধ্যে হচ্ছে কম্পোজিশনগুলো লেখা থাকে। যেমন আমি অলরেডি আপনাদের কাছে শেয়ার করেছি এটা হাইড্রোজেন পারঅক্সাইড H2 এর ফুল ফর্ম হচ্ছে H2O2, অর্থাৎ 50%, অর্থাৎ যদি বলা যায় এখানে 50% পানি এমন 50% কেমিক্যাল, এটা ধরা যায়। হয়তো বা কিছু এখানে কি বলবো যে 50% আবার নাও থাকতে পারে, কারণ পিউরিটি কিছু ব্যাপার স্যাপার থেকে যায় আর কি। দেখেন এখানে কেস নাম্বার হচ্ছে কেমিক্যাল অ্যাপটেক্স সার্ভিস নাম্বারটাতে হয়, এই নাম্বার দিয়ে মূলত এই কেমিক্যালটা আমরা আইডেন্টিফাই করতে পারি। সো চতুর্থ পয়েন্ট হচ্ছে ফার্স্ট এড অ্যান্ড মেজার, অর্থাৎ এই কেমিক্যালটার জন্য আমরা আপনাদের প্রাথমিক কি চিকিৎসা নিতে হবে। চলুন দেখা যায় মুভ আউট অফ ডেঞ্জারাস এরিয়া, অর্থাৎ ডেঞ্জারাস এরিয়া থেকে দূরে রাখতে হবে। কনসাল্ট অন ফিজি শো দিস সেফটি ডাটা শিট টু দ্য ডক্টর ইন দ্য অ্যাটেন্ডেন্স, ডো নট লিভ ইন দ্য ভিকটিম আনঅ্যাটেন্ডেড, অর্থাৎ এই জিনিসটা তো বোঝা যাচ্ছে যে ফার্স্ট এড মেজারটা হয়েছে আপনার যদি কেউ ভিকটিম হয় বা কেউ স্পর্শে আসে বা সংস্পর্শে আসে, কেউ যদি এই কেমিক্যালটা যদি গায়ে লাগে বা চোখে গেল বা স্কিনে টাচ করলো তখন কি
তখন এটা কি ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তারকে এই এমএসডিএসটা দেখাতে হবে, সেই অনুযায়ী সে যাতে ডাক্তার আপনাদেরকে চিকিৎসা দিতে পারে। সো বন্ধুরা, ফার্স্ট স্টেজ মেজারের মধ্যে সবচেয়ে বড় যে আমরা অনেক সময় লিখে থাকি যে ব্যাকটেরিয়া, তো বাংলা যেমন লোকাল ল্যাঙ্গুয়েজ লিখি, যে ইন কেস অফ স্কিন কন্টাক্ট, অর্থাৎ হ্যাঁ, যদি ত্বকে লেগে যায় তাহলে ভালোভাবে পানি দিয়ে ধৌত করতে হবে, এবং যদি বেশি হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ইন কেস অফ আই কন্টাক্ট, যদি চোখের সংস্পর্শে চলে আসে, চোখের সংস্পর্শে চলে আসে, যে আই স্টেশন আছে একটা পানি, যে চোখ, এই চোখটা 10 থেকে 15 মিনিট পানি দিয়ে ধুতে হবে, এবং তারপরে যদি ভালো না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপর আরেকটা আছে গিলে ফেললে, ইফ শাওয়ার, যদি গিলে ফেলে তাহলে কি করতে হবে, বমি করা যাবে না। কিসের জন্য? বমি করলে আপনার কেমিক্যালটা একবার ভিতরে গিয়ে আপনার মানে পুরে আপনার ভিতরে লাংস পুরে কিন্তু ভিতরে গেছে। আবার যদি আপনি এটা বমি করেন তা আপনার আবার পুনরায় পুরে কিন্তু বাহির হবে। সো এটাই পরামর্শ যে বমি করা যাবে না। এই সময় আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, যাতে কেমিক্যালের যে স্ট্রেংথটা বা শক্তিমত্তাটা যাতে কমায় ফেলে। আর যদি সবচেয়ে বেশি ভালো হয় যদি গরুর দুধ খাওয়া, তাহলে কি এই যে কেমিক্যালের যে শক্তিমত্তাটা কিন্তু কমে যাবে। তাই তারপরে যে সমস্যা হয় আপনার ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। 5 নম্বরটা পয়েন্টটা দেখেন। 5 নম্বরটা পয়েন্টটা হচ্ছে ফায়ার ফাইটিং মেজার। দেখেন আপনারা, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফায়ার ফাইটিং। এই দেখেন, এই যে ফায়ার ফাইটিং মেজার। ফায়ার ফাইটিং মেজার অর্থাৎ এই কেমিক্যালটা আগুন লাগলে কি করবেন, সেই স্টেটমেন্টটা এখানে তুলে ধরছে যে আগুন লাগলে কি করবেন। যে অ্যালকোহল রেজিস্ট্যান্ট ফোম, কার্বন ডাই অক্সাইড, ড্রাই কেমিক্যাল, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হবে, যেমন ফোম টাইপের ফোম ব্যবহার করতে হবে, CO2 ব্যবহার করতে হবে, ড্রাই কেমিক্যাল ব্যবহার করতে হবে। তারপর আনসুইটেবল, অর্থাৎ হাই ভলিউম ওয়াটার জেট, অর্থাৎ হাই ভলিউম ওয়াটার পানি দেওয়া যাবে না। ডো নট অ্যালাউ রান অফ ফায়ার ফাইটিং এন্টার ড্রেন অর ওয়াটার ক্রস, অর্থাৎ স্পেসিফিক ডিউরিং ফায়ার ফাইটিং এর মধ্যে রান অফ ফায়ার ফাইটিং এ পানি দেওয়া যাবে না। তারপর হ্যাজার্ড কম্বাসন প্রোডাক্টস মধ্যে আছে এসিটিক অ্যাসিড। সো ফায়ার ফাইটিং এর জন্য মূলত এখানে বলা হচ্ছে যে অ্যালকোহল রেজিস্ট্যান্ট, CO2, ডাই কেমিক্যাল ফোম, এগুলোই মূলত ব্যবহার করতে হবে। তারপর যদি আমরা চলে যাই যে 6 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে, অ্যাক্সিডেন্ট রিলিজ মেজার, অর্থাৎ এটা অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে, যেমন অ্যাক্সিডেন্ট রিলিজ মেজার, তখন কি করতে হবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট প্রথমে বলতে, অর্থাৎ আপনাকে পিপি করতে হবে। পিপি হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেমন হ্যান্ড গ্লোভস, মাস্ক, অ্যাপ্রন, চশমা, গামবোট, এগুলো পরে মূলত আপনার কাজ করতে হবে। তারপর যদি বলা যায় যে এনভায়রনমেন্টাল প্রিকশন, যদি এনভায়রনমেন্টাল প্রিকশন বলা যাতে ড্রেনে না ফেলে দেওয়া যায়, যদি ড্রেনে ফেলে তাহলে এটা কি পরিবেশ ধ্বংস হতে পারে। সো এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য এগুলো কি ড্রেনে ফেলা যাবে না, পুকুরে ফেলতে পারবেন না। সো এগুলো কি ইটিপির মাধ্যমে সুন্দর করে ট্রিটমেন্ট করে তারপর এসে আপনার এনভায়রনমেন্টে ডিসচার্জ করতে হবে। তারপর যদি বলা যায় হ্যান্ডেলিং অ্যান্ড স্টোরেজ, অর্থাৎ এই কেমিক্যালটা কিভাবে হ্যান্ডেলিং করবেন, এই জিনিসটা মূলত এখানে দেওয়া আছে। দেখেন, হ্যান্ডেলিং অ্যান্ড স্টোরেজ। হ্যান্ডেলিং অ্যান্ড স্টোরেজের মধ্যে প্রথমে যদি দেওয়া যায় কিপ অ্যাওয়ে ফ্রম কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, আপনার যখন এটা হ্যান্ডেলিং বা স্টোরেজ রাখা হবে, স্টোরেজে রাখার জন্য এখানে কোনো কম্বাস্টেবল ম্যাটেরিয়াল রাখা যাবে না, যেগুলো আগুন ধরে, এগুলো থেকে দূরে রাখতে হবে। বুঝছেন, সেই জিনিসটা মূলত এখানে দেওয়া হয়েছে। সেফভাবে হ্যান্ডেলিং করতে হবে যাতে নাড়াচাড়া না খায়, বা ডিরেক্ট সূর্যের আলো যাতে এখানে প্রবেশ না করে। এখানে দেওয়া আছে যে কন্ডিশন ফর সেফ স্টোরেজ, এখানে লেখা আছে কিপ কন্টেনার টাইটলি ক্লোজ ইন এ ড্রাই অ্যান্ড ওয়েল ভেন্টিলেটেড প্লেস, অর্থাৎ এই কন্টেনারটা যখন টাইটলি ক্লোজ মানে ভালোভাবে বেঁধে রাখতে হবে, এবং ড্রাই অ্যান্ড ওয়েল ভেন্টিলেটেড, শুকনো এবং ভালো ভেন্টিলেটেড মানে বাতাস চলাচলের ব্যবস্থা এখানে থাকতে হবে। তারপর লিকেজ যাতে না হয় সেই জিনিসগুলো দেখতে হবে। ইলেকট্রিক্যাল ইনসুলেশন ওয়ার্কিং ম্যাটেরিয়াল মাস্ট বি কমপ্লাই উইথ দ্য টেকনোলজি সেফটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ ইলেকট্রিক্যাল যাতে যে স্টোরেজ কন্ডিশনগুলো সুন্দর করে ডিজাইনগুলোকে যাতে ইলেকট্রিক্যালের যাতে কোনো হ্যাজার্ড এখানে না থাকতে পারে। সো বন্ধুরা, আমরা চলে যাই পরবর্তী যে সেকশনটা, 8 নম্বর সেকশন। দেখেন এখানে দেওয়া আছে, এখানে 8 নম্বর সেকশনে দেওয়া আছে এক্সপোজার কন্ট্রোলস অ্যান্ড পার্সোনাল প্রোটেকশন। এক্সপোজার বলতে এখানে বোঝে আপনার এই কেমিক্যালটা সংস্পর্শে কীভাবে আসে, সেই জিনিসটা মূলত আপনার এখানে বোঝাচ্ছে। এখানে মূলত শেখাচ্ছে, আপনারা হয়তো বা জানেন যে কেমিক্যাল সংস্পর্শ মূলত 3 ভাবে আসে।
এক হচ্ছে আপনি যদি শ্বাস-প্রশ্বাসের মধ্যে আসতে পারে, তারপর হচ্ছে স্কিন মানে ত্বকের সংস্পর্শে আসতে পারে, আরেকটা হচ্ছে গিলে ফেললে। এটা হচ্ছে ৩ ভাবে মানবদেহের শরীরের জন্য এক্সপোজ হতে পারে, সংস্পর্শে আসতে পারে। সো এটার জন্য কি, কি প্রোটেকশন নিতে হবে? যেমন পিপি পরতে হবে। যেমন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এর জন্য আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি যে হেলমেট থাকতে পারে, গামবোট থাকতে পারে, চশমা থাকতে পারে, অ্যাপ্রন থাকতে পারে, মাস্ক থাকতে পারে। এই জিনিসগুলো মূলত পার্সোনাল প্রোটেকশন নিয়ে কাজ করতে হবে। সো বন্ধুরা, পরবর্তী যে সেকশনটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। পরবর্তী সেকশনটা মূলত এখানে দেওয়া আছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। অর্থাৎ এখানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে কি অ্যাপিয়ারেন্স কি, এটা লিকুইড, হাইড্রোজেন পারঅক্সাইড মূলত এটা যেহেতু H2O2 এটা বেশিরভাগ লিকুইড টাইপেরই থাকে। তারপর কালার কি, কালারলেস, গন্ধ নাই। তারপর এখানে পিএইচ কত থাকে, যেমন 1.3 এরকম একটা থাকে। তারপর ফ্রিজিং পয়েন্ট কত, বয়েলিং পয়েন্ট কত, ফ্লাশ পয়েন্ট কত, এই জিনিসগুলোই মূলত এখানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিসগুলো। তারপর ডেনসিটি থাকতে পারে, ওয়াটার সলিবিলিটি থাকতে পারে, ভিসকোসিটি থাকতে পারে। এই জিনিসগুলো মূলত এই সেকশনটা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী সেকশনটা হচ্ছে স্টেবিলিটি অ্যান্ড রিঅ্যাক্টিভিটি। অর্থাৎ এটা স্থায়িত্ব বা মাত্রা কত, মাত্রা কিরকম। দেখেন এখানে স্টেবিলিটি অ্যান্ড রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি দেখেন এখানে মাত্রা বলতে আপনার যে দেখেন রিঅ্যাক্টিভিটি নো ডেঞ্জার্স রিঅ্যাকশন নো আন্ডার কন্ডিশন অফ নর্মাল ইউজ। অর্থাৎ এটা যে নর্মালভাবে সেফটি নিয়ে ব্যবহার হয় তেমন কোনো এটার ক্ষতিকর কোনো তেমন কিছু নাই এটা। অর্থাৎ কেমিক্যাল স্টেবিলিটি স্টেবল আন্ডার নর্মাল কন্ডিশন, নর্মাল কন্ডিশনে থাকতে পারে। পসিবিলিটি অফ হ্যাজার্ড নট ডিকম্পোজিশন ইন স্টোর অ্যাপ্লাইড ইন ডিটেল। অর্থাৎ স্টেবল রিঅ্যাক্টিভিটি তারা এই সেফটিটার সাথে কিন্তু মোটামুটি তেমন কোনো ক্ষতির কথা বলেনি। সো যেহেতু এটা হাইড্রোজেন পারঅক্সাইড, সো তাও সেফভাবে এখানে ব্যবহার করা উচিত। তারপর দেওয়া আছে পরবর্তী পয়েন্ট। দেখে নেন পরবর্তী পয়েন্টটা হচ্ছে আপনার টক্সিলজিক্যাল ইনফরমেশন। অর্থাৎ টক্সিলজিক্যাল ইনফরমেশন বলতে এখানে আপনার জলজীবনের জন্য কি ক্ষতি হতে হবে সেই জিনিসটা মূলত এখানে তুলে ধরা হয়েছে। একর টক্সিলিটি স্টিমে দেখেন 1000 মিলিগ্রাম পার কেজি। তারপর এখানে কম্পোনেন্টসগুলো লেখা আছে, স্কিন কোরেশন আছে, কম্পোনেন্ট প্রোডাক্ট, তারপরে ক্যাশ নাম্বারগুলো মূলত এখানে লেখা আছে। তারপর এখানে সিরিয়াস আই ড্যামেজ এর বা আই ইরিটেশন বা আই যেমন চোখ নষ্ট হয়ে যেতে পারে, চোখ ব্যথা করতে হবে, এই জিনিসগুলোর মতো এখানে লেখা আছে। তারপর আমরা যদি চলে যাই পরবর্তী যে ইনফরমেশনগুলো সেটা হচ্ছে ইকোলজিক্যাল ইনফরমেশন। ইকোলজিক্যাল ইনফরমেশন এখানে ইকোলজিক্যাল ইনফরমেশনগুলো দেখেন টক্সিসিটি, ডাফানিয়া অ্যান্ড আদার একোটিক মেন্টেস। তারপর ক্লোরিন অ্যাকোটিক টক্সিসিটি, হার্মফুল টু অ্যাকোটিক লাইফ। অর্থাৎ জলজ যে প্রাণী জীবন আছে এদের জন্য কি লাস্টিং উইথ লং লাস্টিং মানে দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়তে পারে। এই জিনিসটা মূলত এখানে তুলে ধরা হয়েছে। যেহেতু তারপর হচ্ছে ডিসপোজাল কনসিডারেশন, অর্থাৎ আপনি যে কেমিক্যালটা ব্যবহার করতেছেন এই কেমিক্যালটা তখন কি ডিসপোজ কিভাবে করতে হয়। এখন এটা কেমিক্যাল যেহেতু আমরা অনেকে জানি যে কেমিক্যালটা অবশ্যই এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর যদি এটা প্রপারভাবে ডিসপোজ না করা হয়। সো এটা ডিসপোজাল কনসিডারেশনগুলো এখানে তুলে ধরা হয়েছে। ডিসপোজাল বলতে এখানে মূলত আমরা যে প্র্যাকটিসে চালু করি যে কেমিক্যাল ব্যবহার করা হওয়ার পর এই ড্রামটা বা প্যাকেট বা বস্তাটা ভালোভাবে পরিষ্কার করে সেই পানিটা ইটিভি লাইনে দিয়ে দিতে হবে এবং সেটা প্রপার ভালো করে ইনস্টল হয়ে পরিষ্কার করার পর তারপর এটা পরবর্তী কাজে ব্যবহার হতে হয়। যেমন অনেকে এই কেমিক্যালটা যেমন যেমন কিছু কিছু ব্লিচ ড্রাম আছে সেগুলো গাছপালা কাজে ব্যবহার করতেছে বা রিসাইকেল বা রিউজের কাজে অনেকে ময়লা রাখার জন্য ব্যবহার করে, পানি রাখার জন্য ব্যবহার করে। সো সেখানে যদি কোনো কেমিক্যাল সংস্পর্শ না হয় সেই জিনিসটি ইনস্টল হয়ে তারপর ব্যবহার করতে হবে। অর্থাৎ ডিসপোজ যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন না করে যাতে পরিবেশে না ফেলে দেওয়া, পরিবেশে ফেলে দিলে তখন এটা কেমিক্যাল গায়ে লাগলে কিন্তু পরিবেশের যে ল্যান্ড আছে সয়েল কন্টামিনেশন হতে পারে, তারপর পুকুরে গেলে মাছ মারা যেতে পারে, তারপর এনভায়রনমেন্টাল পলিউশন হতে পারে। সো এই জিনিসটা কি সচেতন থাকা। তারপর ট্রান্সপোর্ট ইনফরমেশন নিয়ে এখানে বলা হয়েছে। দেখেন এখানে ট্রান্সপোর্ট ইনফরমেশন, এখানে ট্রান্সপোর্ট অর্থাৎ এই কেমিক্যালটা যখন ম্যানুফ্যাকচার তৈরি করছে সেই ম্যানুফ্যাকচারটা কিভাবে ট্রান্সপোর্ট করবে, তারপর সেখান থেকে ফ্যাক্টরিতে আনবে এবং ফ্যাক্টরি থেকে কিভাবে এটা লোডিং আনলোডিং সেই ইনফরমেশনগুলো এখানে মূলত এই ট্রান্সপোর্ট ইনফরমেশনের মাধ্যমে দেওয়া থাকে। তারপর আছে লেগিউরিটি ইনফরমেশন, ইমার্জেন্সি প্ল্যানিং বা কমিউনিটির ক্ষেত্রে বা পোর্টেবল কোয়ান্টিটি, এই জিনিসগুলো মূলত এখানে তুলে ধরা হয়।
তারপর এখানে 15 নম্বর সেকশন অলরেডি আমরা বলে ফেলছি। তো পরবর্তী সেকশন নিয়ে আমরা আদার ইনফরমেশন, অর্থাৎ অনেকগুলো আছে যে এগুলো আদার কিছু এখানে ইনফরমেশন তুলে ধরা হয়, যেমন হচ্ছে এনএফপি আন্ডারে ন্যাশনাল ফায়ার প্রোটেকশন, যে ফায়ারের যে ইস্যু এটার মধ্যে এখানে তুলে মূলত দেয় আদার ইনফরমেশনগুলো দেয়, যেমন এখানে দেখেন হেলথ, ফার্মোমেটি, ফিজিক্যাল হ্যাজার্ড, এই জিনিসগুলো এখানে মূলত এই স্পেসিফিক হ্যাজার্ডগুলো এখানে মূলত তুলে ধরা হয়েছে। সো বন্ধুরা, যেহেতু সময় কেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সেই জন্য আমি আর বিস্তারিত বিস্তারিত আর সময় নিব না। আজকে মূলত এতটুকুই। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং আপনারা হয়তোবা এমএসডিএস বা এসডিএস এর মূলত বেসিক যে কথাগুলো মূলত আপনারা হয়তোবা অলরেডি জানতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে এমএসডিএস, যেহেতু সময় কম, একটা এমএসডিএস আসলে আলোচনা করলে মিনিমাম ১ ঘন্টা প্রয়োজন হয়। যেহেতু এটা সময় কম, তাই আমি অনেকটা শর্টকাট করে ফেলছি। তারপরেও যদি আপনারা কোনো কিছু জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন বা মেসেজ করবেন। আমাকে জানাবেন। তারপরে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।